যে আমারে করবে পার তারে দিব গলার হার রে, আরে ও রে নাইয়া, আরো দিব লাখের যৌবন রে সুজন নাইয়া, পার কর দুঃখিনী রাধারে। গলায় খুব একটা সুর না থাকলেও কিছু জায়গায় এলে গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করে। চারপাশের পরিবেশ, বয়ে যাওয়া সময়ের স্মৃতি, পুরনো দিনের গল্প আর কোনো মনীষীর পদচিহ্ন, মনে হয় এই মাটির সঙ্গে যেন নিজেরও এক অদৃশ্য সম্পর্ক রয়েছে। আর আম্মু আপনার ছাত্রী আছেন উকিল মুন্সির। ওরা তো প্রশ্ন না, ওনার মসজিদের ইমামতি করছেন, গান গাইতেন, গজল গজল গাইতেন, গজল এটাই নিয়ে গজল নিয়ে গানের ইয়ে করতেন। হাওরের বিস্তীর্ণ জলরাশি, পাহাড়ের সবুজ ছায়া আর শত বছরের লোক ঐতিহ্য নিয়ে ভাটি বাংলার এক অনিন্দ্য সুন্দর জেলা নেত্রকোনা। আজ আমরা যাচ্ছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এক মহান সাধকের সন্ধানে। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটোতে করে আমাদের যেতে হবে তেঁতুলিয়া ইউনিয়নের অন্তর্গত শিবপুর নৌকাঘাট। সেখান থেকে বেতাই নদী পার হয়ে জৈনপুর গ্রাম। জৈনপুর গ্রামেই শায়িত আছেন সহস্রাধিক বাংলা গানের গীতিকবি এবং সেই সময়ের মসজিদের ইমাম, মরমী সাধক উকিল মুন্সী। উকিল মুন্সির বাড়ি যাবার পথেই দেখা মিলল এক অপূর্ব হিজল বন। প্রকৃতি যেন পথিকদের নীরব অভ্যর্থনা জানানোর জন্য এই চমৎকার আয়োজন করে রেখেছে। গন্তব্য যতই গুরুত্বপূর্ণ হোক, এমন সুন্দর হিজল বনের মায়ায় অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় দিনের অর্ধেকটা সময়। চলে আসলাম নৌকাঘাট। এখন নদীর দুই পাশের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। উকিল মুন্সির নাম শুনে চট করে হয়তো অনেকেই চিনতে পারবেন না, কিন্তু তার কোনো না কোনো গান আপনি নিশ্চয়ই শুনেছেন। আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে সুজন নাইয়া, পার করো দুঃখিনীর আধারে, কিংবা আমার গায়ে যত দুঃখ সয়, অথবা পুবালি বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকেও আসে রে। এখনো চিনতে পারছেন না? তাহলে এই গানটির কথা মনে করুন। সোয়াচান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। একবার হলেও এই গানটি শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া খুব কঠিন। বন্ধুরা, গানের গল্পে কিন্তু একেবারে মগ্ন হয়ে যাবেন না, কারণ নদীর দুই পাড়েও চলছে অসংখ্য গল্প আর কবিতা। নৌকা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে দৃশ্যপট, আর প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে দিচ্ছে একের পর এক সুন্দর মুহূর্ত। তাই গল্পও শুনুন, আবার চোখ মেলে দেখতে থাকুন এই অপূর্ব পথের সৌন্দর্য। নৌকা এগিয়ে চলেছে, শান্ত নদী, দুপাশের সবুজের সমারোহ, স্নিগ্ধ গ্রামীণ জীবন, নদীর পাড়ে চড়ে বেড়ানো হাঁসের ঝাঁক, সত্যি মনোমুগ্ধকর। জীবনানন্দ দাশের কবিতা যেন জীবন্ত হয়ে উঠেছে এই যাত্রাপথে। যারা প্রকৃতিপ্রেমী তাদের অন্তত একবারের জন্য হলেও এই চমৎকার যাত্রাপথে আগমন করা উচিত। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এতক্ষণ নদীর পথ, গ্রামের সৌন্দর্য আর নানা গল্পের মধ্য দিয়ে যে যাত্রা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যেন এখনই। সামনে রয়েছে মহান সাধকের স্মৃতিচিহ্ন, যার সৃষ্টি আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে, যে ইতিহাস আজও সাধারণ মানুষের মুখে মুখে উচ্চকিত। 2020 সালে তৎকালীন সরকার উকিল মুন্সির স্মরণে এই স্মৃতিকেন্দ্রটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নির্মাণ শেষে 2023 সালে এটি উদ্বোধন করা হয়। সেই সময়ের মূল পরিকল্পনায় এখানে একটি একাডেমি নির্মাণের কথা ছিল, যা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এই স্মৃতিকেন্দ্রটিতে রয়েছে কয়েকটি কক্ষ, একটি সীমানা প্রাচীর, একটি চত্বর এবং দুটি কবর। এখানকার একটি কবর মরমী সাধক উকিল মুন্সির এবং অন্যটি তার অকাল প্রয়াত পুত্র বাউল কবি এম এ সাত্তার সাহেবের। এছাড়াও এই স্মৃতিকেন্দ্রে জলপথে চলাচলের সুবিধার জন্য সিঁড়ি করে দেওয়া আছে
এবং এই স্মৃতিকেন্দ্রের বাম পাশে পেছনের দিকে সরকারি অর্থায়নে উকিল মুন্সির পরিবারের সদস্যদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বর্তমানে এই ঘরটিতে উকিল মুন্সির বড় ছেলের ঘরের নাতি বুলবুল আহমেদ এবং নাতনি আউলিয়া বেগমের পরিবার বসবাস করছেন। চলুন ওনাদের মুখ থেকেই শুনবো ওনাদের দাদা উকিল মুন্সি সম্পর্কে। দাদা সম্বন্ধে বলবো নাকি? জি। ওনা তো প্রশ্ন না, ওনা মসজিদের ইমামতি করছেন, গান গাইতেন, গজল গাইতেন, গজল এটাই নিয়ে গজল নিয়ে গানের ইয়ে করতেন। আর ওনা দেশ বিদেশে রয়েছেন, মদন কুলিয়াটিতে ওনার অনেক শিষ্য সাগিদ আছে, মাদ্রাসা ছিল, মাদ্রাসা ইমামতি মাদ্রাসার ইয়ে করছেন, মসজিদের ইমামতি করছেন। আবার বিয়া করছিলেন জালালপুর থেকে, ওনা এখানে অনেকদিন রয়েছেন, থাকলে বড় পানি হয়ে গেলে বা এখানে বাড়ি করছেন। আর ওনার তো গান লিখতেন, গান গাইতেন। আপনি আপনার দাদাকে কত বছর বয়স পর্যন্ত দেখছেন? আমি দেখছি ওনার তখন বয়স প্রায়, ওনার বয়স 85। 85। হ্যাঁ, আপনার 85 বয়স কত ছিল? আমার বয়স ছিল তখন 8 বছর। 7-8 বছর। আপনি একদম ছোট ছিলেন। জি। আচ্ছা, আর আপনার আব্বা কিংবা আপনার যে ফুপুদের মুখে ওনার কি গল্প শুনছেন? ওনাদের মুখে কি বলবো, আব্বা তো বলছে ওনার কণ্ঠ ভালো ছিল, ওনার গান আবার লেখছেন, তখন ওনার গান গাইতেন, কিন্তু গাইলেও ওনার যন্ত্র খুব কমই, যন্ত্র দিয়ে গান গাইতেন না, ওনা খালি গলায় গান গাইতেন? খালি গলায় গান গাইতেন। আর মাঝে মাঝে একতারা ছিল, একতারা দিয়ে মাঝে মাঝে ওনার কাছে কি দূর দূরান্ত থেকে অথবা এই নেত্রকোনা অঞ্চলের অন্য শিল্পীরা আসতেন কিনা গান গাইতে বা গান শিখতে? আসতে আইলেও মনে করেন খুব কম। আমার আব্বাও গায়ক ছিলেন, আমার আব্বা যে ওনাও বাউল ছিলেন, বাউল গান গায়। আপনার আব্বার নাম কি? বাউল কবি এম এস আক্তার। আর আপনাদের তৃতীয় প্রজন্ম যে আপনারা নাতি নাতনি যারা আছেন, আপনাদের মধ্যে কেউ গান গায় না? আমি কিছু গাইতাম, সাধারণ আগে গাইতাম, গাইলে পরে এখন তো গাইতে পারি। আগে কি আপনার দাদার গান গাইতেন নাকি? না, আব্বার গানও গাইতাম, দাদার দাও গাইতাম। আচ্ছা, আপনার আব্বাও কি গান লিখতেন? জি, আব্বা গান লিখতেন। আচ্ছা, আর এখন যারা আছে এখন আর কেউ গানের সঙ্গে নাই? না, সঙ্গে বলতে মনে করেন আমরা তো আগে যে গান এইটা নিয়েই চর্চা করছি, গান গাইতাম কিছু কিছু, কিন্তু আমার ছোটো ভাই একটা, ও গায় কিছু গান গায়, আর আমি গাইতাম। আচ্ছা, আপনি কি এরকম কিছু শুনছেন কিনা, উনি যখন জীবিত ছিল, উনি তো অনেক বিখ্যাত মানুষ, তো দেশ বিদেশের অন্য কোনো বিখ্যাত কবি সাহিত্যিক শিল্পী নেত্রকোনা আসছে কিনা ওনার সাথে দেখা করতে, বা আপনাদের বাড়িতে আসছে কিনা? ওইটা আমি দেখছি না। এরকম আপনি দেখেন নাই? না। শোনেন নাই? কেমন? না, ওনার কাছে ওনার দূর দূরান্ত অনেক লোক আসছে, দেখছি কিছুদিন পরে পরে লোক আসলে ওনার দেখে গেছে, তখন তো বয়স ওনার বেশি। জি। হ্যাঁ, কিন্তু বয়স বেশি ওনার, যখন পুরা বয়সে যখন ছিলেন ওনার যৌবনকালে, এরপরেও ওনার নাম শুনছি যে ওনার খুব ভালো শিল্পী ছিলেন, অথচ উকিল মুন্সি, ওনার নামটাও এই নামের উপরে ওনার গান গাইতেন, কিন্তু বাজনা না, এমনিভাবে গান টান গাইতেন, কিন্তু কবি ছিলেন, ওনার লিখতেন গান, গজল গান লিখতেন, ভালো ভালো গান লিখতেন। আর আগের দিনে কোনো টেপ ছিল না, কোনো এই অডিও ভিডিও ছিল না, কোনো ক্যামেরা ছিল, ওনার প্রচারণা ছিল না, ওনার ফটোই নাই, ওনার যে একটা ফটো তোলা এই ধরনের আমরা পাইছি না, এটাও নাই, কোনো সময় নাই। হয়তো শুধু আশেপাশের অঞ্চলে মানুষ জানতো, কিন্তু সারা দেশে তখন জানে না। তখন ওনা যে এইভাবে ওনা উকিল মুন্সি এইভাবে জানতো, আর যে কত ভালো ওনা গান টান লেখতো গাইতো এইভাবে জানতো, কিন্তু পরে ওনার মৃত্যুর পরে ওনার নাম ছড়াইছে। ওনার নাম ছড়াইছে, এর আগে কোনো অতটুক ছিল। আমার আম্মু আপনার ছাত্রী আছেন উকিল মুন্সির, আমার দাদা ছোটকাল থেকে 7 বছর থেকে আমার আম্মা পড়ালেখা করছে, আরবি পড়া, পরে আপনার এই বাংলা সম্পূর্ণই আমার দাদার কাছে আমার আম্মু জানছে আর কি। জানতে জানতে আমার আম্মু কিন্তু 7 বছর থেকে নামাজ পড়তেন, একদিনও কায়দা হয়েছে না। পরে আমার আম্মুরে আমরা পছন্দ করে বড় হইলে আমার আব্বু কাছে বিয়া করাইছে আর কি। করাইলে পরে আমার আম্মুরে আর এই দেশে দিছে না, আমার আম্মু এই দেশেই থাকতো বেশিরভাগ। এই কারণে আমরা অনেক কিছু জানি না আর কি। আপনার আম্মার নাম কি ছিল? ফুলবানু। আচ্ছা। পরে আমার মা, পরে আবার দাদা, আমার আম্মুরও গান আছে 100, আমার আব্বুরও আছে। এরা ফাল্টা দিয়ে গান লিখতো, গাইছে না গান, হইলো আমার আম্মু সব কিছু জানতো আর কি। আপনার আম্মা গান লিখতেন? হ্যাঁ, লিখতো। আর আপনার আব্বা গান গাইতেন? গান গাইতো, লিখতো। আচ্ছা। হইলেও আমার আব্বার সাথে আম্মা ফাল্টা দিয়ে গান লিখতো।
পরে আমার দাদার সম্পূর্ণ কাহিনী জানতো আর কি আমার মা, যে আমার দাদা কেমন ছিল। আচ্ছা এই কারণে পরে আমার মা আবার বাবার দেশ থেকে আমার ওই নানি মারা যাইলে পরে এইদিকে আসছে, এই যে আপনি নারকেল গাছটা আছেন এইদিকে, জি এইখানে ঘর আছে। তো অনেক কিছু আপনি মানুষের অত্যাচার করতো, হেন কব্বর আসেন যে মানুষের দাম দিছে না অত কিছু। আচ্ছা তা আমার মা সব কিছু এটি সাফ করে আমার মা একটা ঘর মতো বানছেন, কব্বরের কাছে আর কি একটা ঘর বানছে, ঘর বান দিয়ে হেফাজতে রাখতো। পরে আপনার হঠাৎ করে এই যে লোকজন আসছে, সে সব কিছু জানছে যে উকিল মুন্সির নাম আস্তে আস্তে আপনার উপরে উঠতে আসছে। বলে আমার মা জানছে যে না আমার শ্বশুরের নাম উঠবই। কথা বলে বুঝতে পারলাম ইতিহাসের অনেক গুণী মানুষের মতোই আজকের বিখ্যাত উকিল মুন্সি তার জীবদ্দশায় ছিলেন অনেকটাই অচেনা, কিন্তু তার সৃষ্টির গভীরতা বুঝতে পেরেছিলেন তার পুত্রবধূ ফুলবানু বেগম। উকিল মুন্সির প্রকৃত নাম সৈয়দ আব্দুল হক আকন্দ। উকিল ছিল তার ডাকনাম। পরবর্তীতে মসজিদে ইমামতি করায় উকিল মুন্সি নামে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন। জৈনপুর গ্রামে উকিল মুন্সির বাড়িটি তেঁতুলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে শুনব উকিল মুন্সি সম্পর্কে। আমি 3 নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মোহনগঞ্জ নেত্রকোনা অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী। আমার বাড়ি মরহম মরমী সাধক বাউল উকিল মুন্সি সাহেবের বাড়ির পার্শ্ববর্তী বাড়ি। উনি একজন মানে আমি কি বলবো, মসজিদে ইমামতিও করতেন, গানও গাইতেন, অর্থাৎ মানুষকে নিয়ে উনি উঠান বৈঠক করতেন, বিভিন্ন সময় বিভিন্ন সালিশ দরবারেও গেছেন। উকিল মুন্সির যখন উনি আমাদের এই জৈনপুরে অবস্থান করতেন তখন আমার বয়স ছিল 6 থেকে 7 বছর। তখন আমি দেখেছি আমাদের আবদুল্লাহপুর জামে মসজিদে উনি ইমামতি করতেন। মরহুম আমার চাচা আব্দুল হাই চৌধুরী চেয়ারম্যান ছিলেন, ওনার পাশেই থাকতেন। উনি একজন খুব ভালো মানুষ ছিলেন। ওনার উত্তরসূরি হিসাবে ওনার ছেলে বাউল কবি আব্দুল সাত্তারও শিল্পী ছিলেন। পিতার আগেই পুত্র মারা যান। তখন উকিল মুন্সি সাহেব বাবুপুর ধরমপাশা সুনামগঞ্জে মসজিদে ইমামতি করতেন। এই খবরটি শুনে কিন্তু আপনার উনি এই গানটি গেয়েছিলেন যে আমার সোয়া চান পাখি, আমার সোয়া চান পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইতেছ নাকি, এই গানটি গেয়েছিলেন। তখন আমার বয়স 8, 9, 10 বছর। বাস্তবে এই গানটি কিন্তু এই জন্যই গেয়েছিলেন, কিন্তু অনেকে অনেকভাবে বলেন। আমি ফেসবুকে অনলাইনে দেখেছি, মিডিয়া দেখেছি, কিন্তু এই গানটি কিন্তু ওনার ছেলে মৃত্যুর পরে গানটি গেয়েছিলেন, আমি জানি সেটা। যাই হোক, উকিল মুন্সি সম্পর্কে আপনার বিগত সরকারের আমলে সরকার এই উকিল মুন্সি সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণের জন্য সরকার বাহাদুর প্রস্তাব করলে পরে সরকারি অর্থায়নে সেটি উকিল মুন্সি সাংস্কৃতিক কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় এবং 2023 সালে সেটা উদ্বোধন করেন বিগত সরকারের আমল। এই পর্যন্ত এখন বর্তমানে একটা কমিটি আছে, মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উনি সভাপতি, আমিও সদস্য। এটা মোটামুটি এখন অরক্ষিত অবস্থায় আছে। আমি বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, আপনার আব্বা ছিলেন, মরম রাষ্ট্রপতি ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আপনারা ওই দিকটি নজর দিবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আর আমি আরেকটা বিষয় আপনাকে বলি, আপনাকে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
আমি আপনাকে আন্তরিকভাবে তেঁতুলিয়া ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ফিরে যাওয়ার সময় মনে হচ্ছে শুধু একজন গীতিকারের বাড়ি দেখে যাচ্ছি না, দেখে যাচ্ছি এক জীবন্ত ইতিহাসের স্পর্শ। সময় তাকে হয়তো দেরিতে চিনেছে, কিন্তু মানুষের ভালোবাসা তাকে আজ করে রেখেছে অমর। নদীর এই পথ, গ্রামের এই বাতাস আর উকিল মুন্সির স্মৃতি, সব মিলিয়ে আজকের এই যাত্রা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি উকিল মুন্সির স্মৃতি বিজড়িত বেতাই নদীর তীর থেকে। আগামী পর্বে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্প নিয়ে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।